তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবুল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয়, নতুন বাংলাদেশ হবে কি? দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র ৮০ ঘন্টা বাকি। ৮০ ঘন্টা পর কাঙ্ক্ষিত এবং ঐতিহাসিক একটি নির্বাচন, ভালো নির্বাচনের প্রত্যাশা নিয়ে নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে এবং দীর্ঘ ১৭ বছর জনগণ ভোটাধিকার বঞ্চিতই ছিল এক প্রকার। সেই কাঙ্ক্ষিত মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আমিন আল রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমিন ভাইকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিষয় শুনলেন, আমরা একটি ভালো নির্বাচন বা একটি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের প্রত্যাশা কিন্তু আকাশ সমান উঠে গিয়েছিল। যদিও প্রাপ্তি কতটুকু হয়েছে আপনি আমরা সবাই জানি। আর ৮০ ঘন্টা পর নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের একটি নতুন সোপান রচনা করব, এমনটাই তো প্রত্যাশা করি। আদৌ কতটুকু সম্ভব? আপনি যে শব্দটি বললেন, নতুন বাংলাদেশ হবে কিনা, যখন আপনি নতুন বাংলাদেশ বলেন তার মানে পুরনো বাংলাদেশ আছে বা ছিল, তাহলে সেই বাংলাদেশটা কেমন এবং কেন আপনি সেটাকে পুরনো বাংলাদেশ বলছেন, এবং আপনি যেই নতুন বাংলাদেশ বলছেন সেই নতুন বাংলাদেশের মানদণ্ডটা কি? আসলে একজন সাধারণ নাগরিক যেই ধরনের রাষ্ট্র পছন্দ করে বা প্রত্যাশা করে সেটাই তার কাছে নতুন বা সেটা তার কাছে কাঙ্ক্ষিত। এখন সেটা বিগত দিনে তার পূরণ হয়নি বলেই আপনি সেটাকে বলছেন পুরনো বাংলাদেশ, এবং আপনি ওই বাস্তবতার মধ্য দিয়ে মানুষ যেতে চায় না বলেই আপনি বলছেন যে নতুন বাংলাদেশ, তাই তো? এখন একজন সাধারণ নাগরিক, ধরেন এই আপনার অফিসের নিচে যেই লোকটা চা বিক্রি করে বা যে রিক্সা চালক, তার কাছে আপনি যদি প্রশ্ন করেন নতুন বাংলাদেশ বলতে আপনি কি বোঝেন, আমার ধারণা ম্যাক্সিমাম লোক একটা কমন উত্তর দেবেন যে আমি রাষ্ট্রের যে সেবা সেটা আমি নির্বিঘ্নে, বিনা হয়রানিতে, বিনা ঘুষে, বিনা কালক্ষেপণে পেতে চাই। দ্বিতীয়ত, আমি আমার ইলেকট্রিসিটিটা চাই, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা চাই, মানে নাগরিক অধিকারগুলো। থার্ড, আমি সম্মানটা চাই নাগরিক হিসেবে। এখন আপনার সংবিধানে ৭ অনুচ্ছেদ বলে দিয়েছেন রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং রাষ্ট্রের সকল নাগরিকের ক্ষমতা মালিকানা প্রয়োগ হওয়ার একমাত্র জায়গা হচ্ছে নির্বাচন। বিগত 3টা নির্বাচনে ভোট দেওয়ার প্রয়োজন হয় নাই, যেহেতু আমাদের রিপাবলিকের নামই হচ্ছে পিপলস রিপাবলিক, গণপ্রজাতন্ত্র। তো এই প্রজাতন্ত্রের মালিক গণতান্ত্রিক রাষ্ট্র আছে যারা পিপলস রিপাবলিক না, রিপাবলিক। হ্যাঁ, না, সেটা আবার অন্য একাডেমিক ডিসকাশন, আমি সেখানে না যাই। ধরেন বলছি নতুন বাংলাদেশ শব্দটা আমি কোন জায়গাটা আমি ফিট করাতে চাই। তাহলে এই যে জনগণ 3টা নির্বাচনে পরপর 3টি নির্বাচনে ভোট দিতে পারলো না, মানে 3টা নির্বাচনে আপনি তার মালিকানাকে অস্বীকার করলেন। এক, তাহলে এই প্রথম কাজ হবে অভ্যুত্থানের পরে মানুষের মনে যে প্রত্যাশাটা, জুলাই অভ্যুত্থান তো শুরু হয়েছিল, ওনারা ছাত্র নেতারা যা শুরু করলেন একদম ছোট একটা জায়গা থেকে, তো সরকারি চাকরিতে কোটা সংস্কার, তারপরে সেইটাই যে বিপুল জনগোষ্ঠী মানুষ যে অ্যাকোমোডেট হলো, একটা বড় কারণ তো ইলেকশন। মানুষের মনে এই প্রতীতি জন্মেছিল যে এইবার বোধহয় আমরা একটা ভোটটা দিতে চাই। তাহলে অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে অনেক প্রত্যাশা, আপনি বলেছিলেন আকাশ ছোঁয়া প্রত্যাশা, একটা বড় প্রত্যাশা ছিল যে 3টি নির্বাচনে যা হয়েছে সেটা হবে না। তাহলে বিগত 3টি নির্বাচনে যা হয়েছে সেটা যদি না হয়, তাহলে এইটা নতুন বাংলাদেশের একটা সূচনা, সেটা হবে কিনা। এক নাম্বার 2, জনগণ এই যে মালিকানাটা যদি প্রয়োগ সত্যি সত্যি করতে পারে, অর্থাৎ সে নির্বিঘ্নে নিরাপদে ভোট কেন্দ্রে যাবে, ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরবে, এবং তার যে ভোটের ফলাফলটা সে পাবে, অর্থাৎ ভোট নাগরিক যেখানে দিয়েছে এটাই ফলাফলে আসবে, কোনো ধরনের প্রশাসনিক কু, কোনো ধরনের মেটিকুলাস ডিজাইন, কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হবে না। অর্থাৎ মেটিকুলাস ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, প্রশাসনিক কু, যে শব্দগুলো অলরেডি রাজনৈতিক পরিসরে আছে, এগুলো হবে না। এগুলো হবে না একটা নিউট্রাল ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে বিশ্বাসযোগ্য, মানে আমরা সবসময় বলি কি যে ফ্রি ফেয়ার ইলেকশন, আমি এর সঙ্গে একটা শব্দ যোগ করি বিশ্বাসযোগ্য, অর্থাৎ খুব ফ্রি ফেয়ার ইলেকশনও বিশ্বাসযোগ্য নাও হতে পারে, কিন্তু সারাদিন খুব ভোটে শান্তিপূর্ণ পরিবেশ, মারামারি নেই, কাটাকাটি নাই, কিন্তু ভোটের ফলাফল যেখান থেকে আসে ওইখান থেকে একটা ছোট্ট
একের জায়গায় পেছনে একটা এক বসিয়ে দিলে আমরা সংখ্যা চেঞ্জ শেখ হয়ে যায়। হাসিনার সময় দেখেছি সুষ্ঠু মানে একেবারে সুশৃঙ্খল শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু বিশ্বাসযোগ্য নির্বাচন ছিল না। তাহলে যদি আপনি বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারেন, এটা হবে নতুন বাংলাদেশের একটা সূচনা। এখন এইটা যদি করতে না পারেন, ভোটের দিন যদি আপনি সত্যি সত্যি দেখেন যে এই ভোটটা এরকম হচ্ছে না, এই মির্জা আব্বাস সহ বিএনপির অনেক সিনিয়র নেতা বারবার যে কথাটা বলছেন, আশঙ্কা প্রকাশ করছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, প্রশাসনিক কু হতে পারে। ইভেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন, কেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়বেন, সারাদিন ভোট কেন্দ্র পাহারা দেবেন। এই কথা কেন বলতে হচ্ছে তাকে? আমরা কি আশঙ্কা আছে? ভয় আছে তার মধ্যে, তাদের মধ্যে ভয় আছে। এটা হতে পারে তাদের ভয়, অথবা হতে পারে এক ধরনের দুর্বলতাও তাদের মধ্যে কাজ করতেছে কিনা আমি ঠিক জানি না। তাহলে এই ভয়টা মানে অভ্যুত্থানের এটি পরে, ভয় বা দুর্বলতার বাইরে আস্থাহীনতাও আছে। আস্থাহীনতা অভ্যুত্থানের পরে মানে কমিশন একটি নির্দলীয় এবং সরকারের উপরে একটি নির্দলীয় আস্থাহীনতা। সরকারের অধীনে যে নির্বাচনটা হচ্ছে, এই ভয়টা তো তৈরি হবার কথা ছিল না। বাংলাদেশের দ্বিদলীয় মানে রাজনীতিতে আমরা তো বলেছিলাম যে নির্বিঘ্নে নির্বিঘ্নে ভোট হবে, কিন্তু নির্বিঘ্নের পরেও প্রশাসনিক কু যদি হয়, কোনো একটি দল যদি তার প্রতিপক্ষ দলের পোলিং এজেন্টদেরকে কিনে নিয়ে যেতে পারে ভেতরে ভেতরে, প্রশাসনের একটা বিরাট অংশ যদি ভেতরে ভেতরে কোনো দলের পক্ষে হয়ে কাজ করে, তাহলে তো আর ভোট নির্বিঘ্ন হলো, শান্তিপূর্ণ হলো, কিন্তু আপনি ভোটের ফলাফল দেখবেন উল্টো, বিশ্বাসযোগ্য হলো না। বিশ্বাসযোগ্য হলো না। তাহলে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে না পারলে আপনি নতুন বাংলাদেশের যে স্বপ্নটা আপনি দেখছেন, সেই জায়গাটা আপনি যেতে পারবেন না। প্রথম চোটে আপনাকে ভোটটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং বিশ্বাসযোগ্য হতে হবে। সেই জায়গাটা এনশিওর যদি আপনি হয়, 13 তারিখে যদি আপনি দেখেন যে না, ভোটের ফলাফল নিয়ে কোনো মারামারি হয় না, মানে জনগণ যেখানে ভোট দিয়েছে ফলাফল সেই অর্থাৎ মতই আমি যে আসছে। না রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক, এইটা আমি যদি প্রয়োগ করতে পারলাম, বাড়িতে ফিরলাম, এরপরে আমি যদি টেলিভিশন স্ক্রিনে দেখি যে না এটা বিশ্বাসযোগ্য ফলাফল, তাহলে বোঝা যাবে যে নতুন বাংলাদেশের দিকে আপনি যেতে শুরু মানে করেছেন, যাত্রা শুরু করেছি যাত্রাটা শুরু করলেন কেবল। মানে ফলে এখানেই শেষ রাজনৈতিক নয়। দলগুলোর এই মুহূর্তে যে অবস্থান একেবারে মুখোমুখি, এর প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এটি খুবই ভালো, এটি নির্বাচনে থাকাই উচিত। কিন্তু তাদের যে অ্যাটিটিউড, তাদের যে বাক্য শব্দচয়ন এবং তাদের যে অ্যাগ্রেসিভনেস, এটি আসলে কি না, এটাকে আমি অস্বাভাবিক মনে করি না। এই যতটুকু অ্যাগ্রেসিভনেস আপনি দেখছেন, এইটা তো সংঘাত পর্যায়ে পৌঁছাচ্ছে না। শেরপুরের ঘটনাটা ছাড়া এখন পর্যন্ত ম্যাসিভ কোনো কিছু ঘটে নাই যা নির্বাচনকে অনিশ্চিত করে ফেলতে পারে। একমাত্র ব্যতিক্রম যদি ঢাকাকে আপনি দেখেন, ইনকিলাব মঞ্চের গত শুক্রবারের কর্মসূচিটা বাদে আপনি এখন পর্যন্ত আমার কাছে মনে হয় নাই যে এমন কিছু ঘটে গেছে যা নির্বাচনকে মানে আনসার্টেন করে দেবে। কিন্তু ইনকিলাব মঞ্চের এই র্যালির কথা বলেছেন, সেই র্যালিতে ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদেরকে অবদমিত করেছে বা নিয়ন্ত্রণ করতে গিয়ে লাঠিচার্জ করেছে, সেটিও প্রত্যাশিত না অভ্যুত্থানের বাংলাদেশে। আবার সেই জায়গা থেকে স্লোগান না, উঠেছে, আইনশৃঙ্খলা বাহিনী তো যে কোনো মুভমেন্ট ধরেন, যে কোনো আন্দোলন করার রাইট যেমন প্রত্যেক নাগরিকের আছে, সেটি আবার সেই নিয়ন্ত্রণ করার আন্দোলন কোন দায়িত্ব আন্দোলনটা কিভাবে পুলিশ মোকাবেলা করবে, এইটা সেটিও তাদের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু আইনি এইখানে right প্রশ্নটি তার আছে। ওটি না, প্রশ্নটি হচ্ছে ওই সমাবেশ থেকে বা ওই র্যালি থেকে আমরা দেখেছি কয়েকজন স্লোগান দিয়েছে নো নির্বাচন, নো ইলেকশন, নো ইলেকশন। ওইখানে সন্দেহের জায়গাটা যে এই মানে সরকার, তার মানে কি এর মধ্যে কোনো যোগসূত্র আমি সেটাই দেখছেন? বলছি যে এই নির্বাচনের বাকি আছে আপনি বললেন 80 80 ঘন্টা। আর সরকারের মেয়াদ আছে ধরে নেন 10-12 দিন। তাহলে যেই সরকারের মেয়াদ আছে 10-12 দিন, যেই সরকার একটি নির্দলীয় সরকার, রাজনৈতিক সরকার না, সেই সরকারের আমলে ভোটের 3 দিন আগে 4 দিন আগে আমি কেন এরকম একটা বিরাট দাবি নেই? ওসমান হাদি হত্যার বিচার তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায়। প্রত্যেকটি মানুষ চায়। আজকে কে এই চায় না? অনুষ্ঠান থেকেও আমরা এবং- দাবি জানাচ্ছি। এবং আমরা ন্যায় বিচার চাই। শুধু বিচার তো না, আমরা ন্যায় বিচার চাই। যিনি প্রকৃত অপরাধী তাকে ধরেন। এখন এই ধরতে গিয়ে আপনি ভুলভাল আসামি জজ মিয়া নাটক যদি করেন, সেটা আমরা প্রত্যাশা করি। আবার সেটাকে ইস্যু করে যদি ভোটটা বন্ধ আমি সেটাই করার বলছি যে দাবি এখন তোলেন, এই প্রত্যাশা, এই দাবি তো শেষ হয়ে যায় নাই। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে, গোয়েন্দা বাহিনী তদন্ত করছে। নির্বাচনের পরে একটা নতুন সরকার আসবে, সেই সরকার কি ওসমান হাদির বিচার বাতিল করে দেবে? এটা কি আদালতের মানে কি বলে রিমুভ করে দেবে? তা তো করবে না। তাহলে আপনি ভোটের এই অল্প কয়েকদিন আগে এরকম ঢাকা শহরকে অচল করে দেওয়ার মতো বা একটা শহরকে অচল করে দেওয়ার মতো এই কর্মসূচি আপনি কেন ডাকলেন? এখানে তাদের এই পেছনে জায়গাটিতেই আপনার সন্দেহ দেখছেন আপনি? শুধুমাত্র আপনার সন্দেহ। ঢাকার এটাকেই দেখছি, এর বাইরে অন্যান্য জায়গায় যা হচ্ছে এটাকে আমার অনেক বেশি সিরিয়াস মনে হচ্ছে না যে নির্বাচন হবে না বা বানচাল হয়ে যাবে। বা এরকম কোনো উদ্যোগ আছে বা কোনো আমার মনে চিন্তা কেউ হয় না। করছে? আমার যে মনে আমিনুল হয় না। রশিদ, আপনার কাছ থেকে আমরা আবারও শুনবো। আমাদের সাথে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনার কাছ থেকেও একই বিষয়ে একটু শুনতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ, রশিদ ভাইকে ধন্যবাদ, এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বাংলাদেশ এটা আমার কাছে কোনো ফিউচারিস্টিক ভিশন না। ইতিমধ্যেই আমরা নতুন বাংলাদেশে আছি। মানে আমি 5 আগস্টের পরে বাংলাদেশকে আমি মনে করি নতুন বাংলাদেশ, কারণ 5 আগস্টের 5 আগস্টের পরেই নতুন বাংলাদেশে চলে এসেছি আমরা। 5 আগস্টটা একটা ট্রানজিশন। 5 আগস্টের ট্রানজিশন হয়ে গেছে। হ্যাঁ, আমি এটাই বলছি যে প্রথমত 5 আগস্টের পূর্বে এটা ছিল আপনার একটা চেপে বসা রাষ্ট্র। হ্যাঁ, রাষ্ট্র বলতে আসলে আমরা
ওই যে রাষ্ট্রযন্ত্র বলি যে মূলত আসলে রাষ্ট্রটাকে একটা মাফিয়া তন্ত্র রাষ্ট্রের উপর ভর করে জনগণের উপর চেপে বসেছিল। জনগণ যে প্রয়োজনে রাষ্ট্র বানিয়েছিল সেই রাষ্ট্রটা আসলে জনগণের প্রয়োজনীয় রাষ্ট্র ছিল না, বরং জনগণের একটা গলার কাটা ছিল। সে রাষ্ট্রের পরিচয় ছাড়া যেভাবে বাঁচতে পারে না, একই সাথে এই রাষ্ট্রকে নিয়ে সে চলতেও পারছিল না। হ্যাঁ, তখন 5 আগস্টে বাংলাদেশের রাষ্ট্রের যেই প্রথাগত শক্তি, যারা রাষ্ট্রের রাজনীতি নিয়ন্ত্রণ করে, রাজনৈতিক দলগুলো, তাদের পরের যে লেয়ার আছে, রিজার্ভ ফোর্স আছে, জনগণ, যখন তারা জাতীয় প্রয়োজনে আপনার হস্তক্ষেপ করে অথবা তারা আপনার মাঠে আসে, সে অবস্থাটা তৈরি হয়েছিল 5 আগস্ট। 5 আগস্টের পরে বাংলাদেশটা পুরোপুরি একটা নতুন বাংলাদেশ। এখন আমাদের নতুন, কারণ 5 আগস্টের পরে আমরা মব নামক একটি শব্দের সাথে প্রচন্ড না, আমরা সেদিকে না যাই। আমাদের প্রথম কথা হলো যে এটি 5 আগস্ট এটিও তো নতুন। আমার কাছে মনে হয় কি 5 অবশ্যই আগস্ট দেখেন, জাস্ট 5 একটা আগস্টের রিজিম পরে- চেঞ্জ হয়েছে, না, না। ক্যালেন্ডারের পাতা বদল সাইদ হয়েছে। ভাই, 5 আগস্টের পরের মব অবশ্যই নতুন না। আপনি নিশ্চয়ই আপনার মনে পড়ার কথা যে না, আমরা তো- বাড্ডায় আমরা তো পরিবর্তন চেয়েছি। আপনার বক্তব্য অনুযায়ী বাড্ডায় আলাতুন্নাসি স্কুলে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরকম ঘটনা ছেলে ধরা ঘটেছে। এবং এই তৌহিদি জনতার যে উদ্ভব, আমরা অনেকেই এমনভাবে ন্যারেটিভ দিচ্ছে যে 5 আগস্টের আগে তৌহিদি জনতা ছিল না। আপনি যদি একটু মানে পত্রিকার কাটিংয়ে না দেখেন, না না, 5 আগস্টের আগে আমরা তৌহিদি জনতা দেখিনি, আমরা দেখেছি মুক্তিযুদ্ধের প্রজন্ম লীগ। নো 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 5 আগস্টের আগেই তৌহিদি এত জনতা সংখ্যায় ছিল ছিল না। 1 বছর 1.5 বছরে যেই পরিমাণ, আমিন ভাই, আপনার কাছে শুনবো, আমরা একটু আলাউদ্দিন না, আমি তো চাই বলবো। যে যেই পরিমাণ সংখ্যায় আমরা মব দেখেছি, এত সংখ্যায় বিগত 54 বছরে হয়েছে কিনা? আপনাকে সময় দেব একটু আলাউদ্দিন। না, কিন্তু আমি আসলে এখানে একজন জুলাই যোদ্ধা হিসাবে সাইদ খানের কাছ থেকে 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের প্রধান বৈশিষ্ট্য যে মব আপনার মুখে চলে আসলো। আমি প্রধান বৈশিষ্ট্য বলি না, আপনি মানে প্রথম একটি বৈশিষ্ট্য, যেমন আপনি কিন্তু 5 মবকে আগস্টের- এক ধরনের লেজিটিমাইজ তো করা হয়। না, এটা খুব একটা আপনার আওয়ামী লীগের কাছে খুব একটা পপুলার একটা ওয়ার্ড। হ্যাঁ, এবং ধরেন এই জিনিসটা নিয়ে মানে যারাই মব বলবে তারাই আওয়ামী লীগ, না না, যে 91% তো মব করেছে বিএনপি, টিআইবি রিপোর্ট অনুযায়ী, মব এবং সহিংসতা। সো আওয়ামী লীগের কথা বলছেন, আওয়ামী আবার লীগ তো টিআইবি 20% করেছে। রিপোর্টের তো আমরা দেখলাম সরকার প্রতিবাদও জানিয়েছে, তীব্র না, প্রতিবাদ জানিয়েছে, সরকার দেখেন, সরকার প্রতিবাদ আজকেই জানিয়েছে। জানাবে, ঠিক আছে। আপনি ধরেন একটা পাবলিশ রিপোর্টকে তো আপনি উড়িয়ে দিতে পারেন না। সরকার তো উড়িয়ে দিল, সরকারকে তার উড়িয়ে মানে দিলেও- সরকার সঠিক না, না, কাজটি না, করেনি। দেখেন, একটা বিষয়, তর্কের খাতিরে আমরা তর্ক করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে 80 ঘন্টার পরের যে কাঙ্ক্ষিত নির্বাচন, আমার যে এখানে প্রপঞ্চটা বলার উদ্দেশ্যটা হলো, আমরা 5 আগস্টের মাধ্যমে নতুন বাংলাদেশে প্রবেশ করেছি। সামনের নির্বাচন এবং সামনের দিনগুলো হলো এই বাংলাদেশকে আমরা সাস্টেন করতে পারবো কিনা। আপনি যদি বলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো 11 মাস ধরে রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিবর্তন, রাষ্ট্রের ক্ষমতা কাঠামো রূপান্তরের জন্য আলাপ আলোচনা করে তারা একটা সনদ বানিয়েছে। সেই সনদে কে কতটুকু কমিটেড, পরবর্তীতে কি করবে সেটা পরবর্তী আলোচনার জন্য রেখে দেই। এই ঘটনাটা তো আমাদের জন্য ঐতিহাসিক। আমরা তো 5 আগস্টের পূর্বেও ধারণা করতে পারি নাই যে এই দেশে আসলে এত সুন্দর একটা ট্রানজিশন হবে, একটা সেটা রক্তপাত আপনারা ধারণা করতে পারেননি যে 5 আগস্ট শেখ হাসিনা চলে যেতে পারে। না, সেটা শুধু শেখ হাসিনা চলে যাওয়া না, শেখ হাসিনা চলে যাওয়ার মানে পর এই রিজিমটা মানুষ দেখেন শেখ হাসিনাকে নিয়ে মানুষের আশঙ্কাটা কোথায় ছিল। শেখ হাসিনা মানুষের মধ্যে একটা ভয় ধরাতে পেরেছিল যে আমরা যখন চলে যাই এখন একটা ভূমিকম্প হবে, এবং এই 2 লক্ষ শিফটটা মানুষ কচুকাটা হবে। 2 লক্ষ কেন, 5 লক্ষ তো বলেছিলেন ওবায়দুল কাদের। এখন তারা কিন্তু বলেছিলেন যে 5 লক্ষ আওয়ামী লীগারকে মেরে ফেলা হবে, তাই তো বলেছিলেন। এখন এটার মাধ্যমে যারা আসলে সমাজের স্থিতিশীলতার পক্ষে, একটা রাষ্ট্রের আসলে প্রতিষ্ঠানগুলোকে সংরক্ষণের পক্ষে, তাদের কাছে একটা বার্তা দেওয়া হয়েছিল যে আমরা এত সহজে ক্ষমতা থেকে যাব না। 5 লক্ষ যদি মারা যায়, 5 লক্ষ পর্যন্ত মারতে পারলেই তখন আমরা ক্ষমতা ছাড়ব। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি 5 লক্ষ না, আসলে তারা বরং উল্টো আপনার জাতিসংঘের হিসেবে 1400 মানুষকে এখানে খুন করার পর, 30,000 মানুষকে এখানে পঙ্গু করার পর, আহত করার পর কিন্তু তাদের কিন্তু 5 লক্ষ না, তাদের আপনার 5,000ও না, তাদের 500ও না, মানে সংখ্যাটি কম হয়েছে, খুবই অল্প সংখ্যক। খুবই অল্প সংখ্যক, মানে হাজার খানেক মব হয়েছে। তাহলে আপনি এই ক্রেডিটটা কাকে দিবেন? আপনি হাজার খানেক মবের কথা বলছেন। আসলে আওয়ামী লীগ যে ধরনের বিষ বাষ্প ছড়াচ্ছিল যে 5 লাখ লোক মারা যাবে, সেখানে 1000 মব, এটি তাহলে এক ধরনের আমার লেজিটিমেসি কাছে- পাওয়া যায়। না, তাই তো? এই জায়গাটায় আমি যেই জায়গাটাকে এখানে কানেক্ট করতে চাচ্ছি, 5 আগস্টের পর বাংলাদেশের জনগণ এখান থেকে ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার পর সেই রাষ্ট্রটাকে ওন করে ফেলেছে। যে
আপনি যদি দেয়াল চিত্রগুলো দেখেন, যে আপনার গ্রাফিতিগুলো দেখেন, যেগুলো 5 আগস্টের পরে তরুণরা কে রং সাপ্লাই দিয়েছিল, কি স্লোগান দিয়েছিল সেটা আর একটা তর্ক, কিন্তু যেইগুলো লিখেছিল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তারা যেই স্বপ্নটা দেখেছিল, তারা ওন করে ফেলেছিল যে এটা যারা যারা আমাদেরকে মেরেছে তারা তো মেরে এখানে থাকতে পারে না, পালিয়ে গিয়েছে। সো এখন এই রাষ্ট্রটা আমাদের রাষ্ট্র, আমাদেরকে মানে এটা জনগণের রাষ্ট্র। সংস্কার করতে হবে, আমাদেরকে এটাকে পুনর্নির্মাণ করতে হবে। আমি সেই বাস্তবতাটাকেই বলছি নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ। এখন আমাদের কাছে চ্যালেঞ্জ কি? এখন এই চ্যালেঞ্জের জায়গাটা হলো নতুন বাংলাদেশকে আমরা সাস্টেন করতে পারবো কিনা। সো নতুন বাংলাদেশ আমার কাছে, মানে আমাদের এবং এখন এগিয়ে চলতে তরুণদের হবে। কাছে, আপনার মতো জুলাই যোদ্ধার কাছে বাস্তবতা, যারা কথা বলার পর তাদের ভয় নেই যে আপনার এই কথা বলার জন্য আপনাকে জেলে যেতে হবে, আপনাকে গুম হতে হবে, নির্যাতনের শিকার হতে হবে। সেই জিনিসটাকে যদি অ্যাড্রেস করে আমরা আগামীর দিকে তাকাই, তাহলে আমরা যা পেয়েছি তা হারানোর ভয়টা আমাদের থাকবে না। আলাউদ্দিন মোহাম্মদ, আমরা আরও শুনবো আপনার কাছ থেকে ছোট্ট একটু বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, নিচ্ছে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আমিন আল রশিদ, আছেন এনসিপি নেতা আলাউদ্দিন মোহাম্মদ। বিরতির আগে আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে 5 আগস্টের পরপরই আমরা নতুন বাংলাদেশে ঢুকে গেছি, এখন আমাদের এগিয়ে চলা। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে আওয়ামী লীগ বলেছিল 5 লক্ষ লোক মেরে ফেলবে, সেখানে তো সেই তুলনায় কম বিশৃঙ্খলা হয়েছে, এটি সঠিক। কিন্তু 5 তারিখের পরে কিছু কম ঝামেলা হতেই হবে, এটিকে আবার এক ধরনের লেজিটিমেসি দেওয়া হবে, এটি কি মানা যায়? এটি তো আমরা নিশ্চয়ই মানি না। পরে নতুন বাংলাদেশে ঢুকে গেছি, আমি এই আইডিয়ার সঙ্গে একমত না। কারণ 5 আগস্টের আগে বাংলাদেশে যা যা হতো, নাগরিকের হয়রানি, নাগরিকের দুর্নীতি, নাগরিকের মানে নাগরিক হিসেবে তার যে অধিকার পাওয়ার কথা, এগুলোকে উন্নত হয়েছে কোথাও? সরকারি অফিসে আমরা শুনেছিলাম ঘুষ চাইলে ঘুষি দেওয়ার কথা। আমরা রাইট, হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন শুরুতে ঘুষ চাইলে ঘুষি দিবেন, কিন্তু আমরা গত 1.5 বছরে দেখি নাই যে ঘুষ চাওয়ার ফলে উনি নিজেও একটা ঘুষ দিয়েছেন কিনা জানি না। রাইট, সরকারি অফিসগুলোয় আপনি কয়েকদিন আগে, এই ভেরি রিসেন্টলি, একজন খুব শীর্ষ ব্যবসায়ী তিনি বললেন যে আগে 1 লাখ টাকা ঘুষের জায়গায় এখন 10 লাখ টাকা ঘুষ লাগে। সরকারি অফিসগুলো আপনি খোঁজ নেন, আওয়ামী লীগের আমলে যেই পরিমাণ দুর্নীতি হতো, ঘুষ হতো, তার চেয়ে অনেক বেশি দুর্নীতি ঘুষ এখন হচ্ছে। তাহলে নতুন বাংলাদেশ এই যে ঘুষের রেট বাড়বে, 1 নাম্বার 2, আপনার চাঁদাবাজি, ফুটপাত থেকে চাঁদাবাজি কি 5 আগস্টের আগে যা হতো এখন কমেছে? চেহারাটা বদলেছে। সেটা কিন্তু এনসিপি একা করেনি। না, আমি এনসিপির কথা বলছি না, আমি কোনো পার্টি এই রাজনৈতিক শক্তিগুলোই করে না, আমি বলছি যে কারা করছে সেটা পরে। একজন দোকানদার যখন চাঁদা দেয়, তার কাছে পার্টিটা ম্যাটার করে না, তার কাছে ব্যক্তি ম্যাটার করে। যে আমি অমুককে চাঁদা এতদিন দিচ্ছি, এখন অমুককে দিচ্ছি, তার কাছে আওয়ামী লীগ বিএনপি ম্যাটার করে না। সে যে প্রতিদিন 200 টাকা তাকে দিতে হচ্ছে, এখনো ভিকটিমই আছে। এখন সরকারি অফিস ঠিক হয় নাই, পুলিশ ঠিক হয় নাই, আপনার আমলাতন্ত্র ঠিক হয় নাই, চাঁদাবাজি ঠিক হয় নাই। ইভেন সবচেয়ে বড় দৃশ্যমান পরিবর্তন যেই জায়গাটা হবার কথা ছিল, রাজনৈতিক সংস্কৃতি, যে আমরা সহনশীল রাজনীতির চর্চাটা করব। আপনি রাজনৈতিক সংস্কৃতিতে গত 1.5 বছরে কোথাও কোনো পরিবর্তন হয়েছে? এই যে 30টা রাজনৈতিক দল মিলে একটা জুলাই সনদ করলো, এইখানে তো আপনি একমত হতে পারলেন না। আপনি এক গাদা নোট অফ ডিসেন্ট সহ আপনি জুলাই সনদকে খসড়া করলেন, তারপরে জাতীয় ঐকমত্য কমিশন নোট অফ ডিসেন্টকে বাইরে মানে বাদ দিয়ে ওনারা একটা ফাইনাল দিয়ে দিলেন। অর্থাৎ যারা নোট অফ ডিসেন্ট দিল তাদেরকে আপনি অ্যাভয়েড করে, তাদেরকে উপেক্ষা করে আপনি একটা সনদ পাশ করার জন্য সরকারকে দিয়ে দিলেন। তার মানে কি আপনি রাজনৈতিক দলগুলোকে বাইপাস করলেন। একটা সুস্থ রাজনীতি, এবং যারা সবচেয়ে এই জুলাই সনদের জন্য যারা সবচেয়ে বেশি মরিয়া ছিল বা মুখিয়ে ছিল, এনসিপি স্বাক্ষর করল। এনসিপি এখন পর্যন্ত কেন স্বাক্ষর করে নাই? তার মানে আবার তারাই এই জুলাই সনদের পক্ষে হাবর চাচ্ছে। হ্যাঁ বলছে। আমি সেটা বললাম যে একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি 1.5 বছরে আমরা দেখলাম হয় নাই। সরকারি অফিস ঠিক হয় নাই, সাধারণ মানুষের হয়রানি কোথাও থেকে 10% কমেছে কিনা আমি জানি। এবং সরকার মানে পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, এইটা ছাড়া দৃশ্যমান আর কি সংস্কার করেছে। আবার উল্টা ন্যারেটিভও আছে যে এই যে পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন লাগে না, তার মধ্যে দিয়ে কি হচ্ছে, রোহিঙ্গারা পাসপোর্ট পাচ্ছে 68,000। না, একটা তো বড় অংশ সরকার আইনিভাবেই দিয়েছে যে যারা সৌদি আরবে আছে রোহিঙ্গা, এর বাইরেও বাংলাদেশের ক্যাম্পে যে রোহিঙ্গারা আছে, কত রোহিঙ্গা পাসপোর্ট বাই দিস টাইম পেয়েছে আমরা কি জানি? এই হিসাবটা আমরা পরে পাবো। নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট এনআইডি কার্ডও পেয়েছে। হ্যাঁ, এনআইডি কার্ড না পেলে তো পাসপোর্ট পাবেন, আগে থেকে এনআইডি কার্ডই নিতে হয়। তাহলে আপনি পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে এটাকে বলছেন বিরাট সংস্কার। আর সংস্কার কি হয়েছে? স্থাপনার নাম চেঞ্জ হয়েছে। বঙ্গবন্ধু মেডিকেলের নাম এখন বাংলাদেশ মেডিকেল, মানে শেখ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম হচ্ছে 36 জুলাই। অর্থাৎ আপনি জায়গার নাম বদল করে ওইখানে আপনি একটা সংস্কার করেছেন। এই ছাড়া নাগরিকের জীবনমান উন্নত হয়েছে,
এরকম সংস্কারের কথা সরকার কি দায়িত্ব নিয়ে বলতে পারবে যে এই 5টা সংগঠনে, এই 5টা সরকারি প্রতিষ্ঠানে আগের চাইতে আমিন ভাই, আরেকটি কম পরিবর্তন হয়েছে। ঘুষ হয়? আরেকটি পরিবর্তন হয়েছে। আগে যেমন ট্যাগিং রাজনীতিতে ছিল যে স্বাধীনতা বিরোধী শক্তি, ট্যাগিং তো এখন বেড়েছে, আর এখন হচ্ছে ফ্যাসিস্টের দোষর। ফ্যাসিস্টের দোষর। আচ্ছা, আওয়ামী লীগের আমলে আমরা যখন পত্রিকা লিখতাম, জামাত শিবির বলতো, তো আপনাকে জামাত শিবির বলতো, আমাকে জামাত শিবির বলতো, আবার এই লোকের এখন আমাদেরকে আওয়ামী লীগ বলে, ফ্যাসিস্টের দোষর, ফ্যাসিস্টের দোষর বলে, রয়ের এজেন্ট বলে। রাইট। এখন এই আগে ট্যাগিং করে সোশ্যাল মিডিয়ায় আমাদের ঘনিষ্ঠজনেরা সাহস করতো না, দূরবর্তী লোকেরা বলতো, এখন ঘনিষ্ঠ লোকেরা বলে। আবার এখন মানে এই ট্যাগিং করেই ক্ষান্ত হয় না, অনেক সময় মবের মুখেও পড়তে হয়। মবের মুখে পড়তে হয়। আপনি তার মানে পড়তে হয়েছে। তাহলে আপনার কোথায় নতুন বাংলাদেশ করলেন আপনি? আপনি হয়তো আওয়ামী লীগ- নতুন বাংলাদেশটা এমনই না। এমন কিনা একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছ থেকে শুনতে চাই। আলাউদ্দিন মোহাম্মদ, আমিন ভাই যে বাংলাদেশের বর্ণনা দিলেন, এটি তো নিশ্চয়ই আপনারও প্রত্যাশা ছিল না, আমাদেরও প্রত্যাশা ছিল না। এবং আপনি বললেন যে আমরা এগিয়ে চলবার পালা। 80 ঘন্টা পরে যে ভোট জনগণ দিবে এবং 80 ঘন্টা পরে ভোট দেবার মাধ্যমে আমিন ভাই যেটি প্রত্যাশা করেছিলেন যে ভোটাধিকার প্রয়োগ করে তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন, আদৌ কি প্রতিষ্ঠিত হবে? আমরা ইতিমধ্যেই নানান ধরনের সন্দেহ সংশয়ের শব্দ, আমিন ভাইও কিছু বললেন, বাইরেও কিছু রটনা আছে যে মেটিকুলাস ডিজাইন হতে পারে, বা প্রশাসনিক কু হতে পারে, বা ফলাফল নিয়ে বিলম্ব করার অজুহাত দেখিয়ে পাল্টে দেওয়া হতে পারে। যদিও এগুলো কোনোটিরই ভিত্তি নাই, অসমর্থিত সূত্রের গুজব বলতে চাই আমরা। হ্যাঁ, আমরা এখনো গুজব বলতে চাই, কিন্তু সব গুজব তো গুজব না, মাঝে মাঝে আজব হয়ে আমাদের সামনে আসে। কি মনে করেন? সব গুজব যে গুজব না, আপনার কথা থেকে জবাব দেই। আপনি বললেন যে 5 আগস্টের পরে বলেন যে ভাই বললো যখন চাঁদাবাজি বন্ধ হয় না, আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ এনসিপি তো আর একা করে নাই সব। তার মানে হলো যে এনসিপি চাঁদাবাজি করছে, তার সাথে এনসিপিও করেছে, আপনি- সবাই একা তো আর করেনি, ভাগ বাটোয়ারা করে করেছে। ফ্রেমিংটা ইনফ্যাক্ট আপনাদের মাহফুজ আলম তো তাই বলেছেন, ছাত্র উপদেষ্টা। মাহফুজ আলম কি বলেছেন? এনসিপি চাঁদাবাজি করেছে, সব ভাগ বাটোয়ারা করেছে, ভাগ কি খালি খালি হয়েছে? ভাগ বাটোয়ারা তো আমাদের তো পাত্রই নেই, ভাগ করবো কোথায়? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, যাদের পাত্র ছিল তারা ভাগের জন্য গিয়েছিল। জি প্লিজ বলেন। প্রথমত আপনি যেটা বললেন যে এনসিপি একা করে নাই, এটা খুবই আপনার একটা এটা এটা গ্রহণযোগ্য না আর কি। আপনি এটা বলতে পারতেন বিএনপি একা করে নাই, বিএনপির সাথে এখন নতুন দল যুক্ত হয়েছে, তাহলে আমি মানতাম যে ঠিক না, আছে। উনি বলছেন না, ওনার সাথে- আমি বরং মানে আপনি উনি হয়তোবা- আক্রমণ করতে যাচ্ছিলেন, আমি বরং আপনি ডিফেন্স হয়তো বা আমি ডিফেন্ড এটাকে করলাম। মজা হিসাবে নিলাম, আপনার সাথে আমার সম্পর্কটা অনেক ক্ষেত্রেই ইনফর্মাল, কিন্তু বিষয়টা হলো যে দেখেন মানে এনসিপির যেই আপনার দায়, অবশ্যই এনসিপির দায় আছে, কারণ এনসিপির নেতৃত্ব গণঅভ্যুত্থানে আপনার সামহাও নেতৃত্ব দিয়েছিল আসলে। এই দায় এনসিপি তাকে- একা দেয়নি, আমি এই জায়গাটা না, আমি বিরোধিতা তো করব। দায়ের কথা কিন্তু- এনসিপি একটি ক্ষুদ্র অংশ, না, আমি এই বলি জুলাই নাই। গণ অভ্যুত্থানের ক্ষুদ্র এই যে একটি দেখেন step। আপনারা কিন্তু এই যে একটা আপনার মানে আমি বলবো এই যে জায়গাটা, এই জায়গাটা বিভিন্ন কারণে হীনমন্যতা থেকে উচ্চারিত। আমি তো বলিই না যে, আমি বলছি দায়ের জায়গায়, আমি বলছি দায়টা যে এনসিপি নিতে হয় এবং নেওয়ার পক্ষে তো আমি বলছি হ্যাঁ দায় নিতে হবে। কেন? কারণ তোমাদের মতো কিছু আপনার এই যারা জুলাইয়ের সময় এক দফা কেন ঘোষণা করতে গেলা, কেন সরকার গঠন করতে গেলা? তোমরা তো রাজনৈতিক দলগুলোকে দিয়ে দিতে পারতে যে তোমরা সরকার গঠন করো, আমরা কিছু নাই। কিন্তু তারা যে করেছে, যেহেতু করেছে, ঐতিহাসিক দায় তাদেরকে এখনও বয়ে বেড়াতে হবে, আরও হয়তো বা 40, 50, 100 বছর পরেও বয়ে বেড়াতে হবে। দায় নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের আপত্তি হলো যে এখানে ধরেন আপনার যে তরুণরা ঘরে ফিরে গিয়েছে, সেই তরুণের জন্য আপনি কি রেখেছেন, আমি কি রেখেছি? আমি বলতে পারি যে আপনি আমাকে বলেন আমি এনসিপির দায় নিচ্ছি, আমি আপনাকে বলি, আপনাকে তো বলা যাবে না, ধরেন আপনি বিএনপির পক্ষ থেকে হয়তো অন্য কারোর উপর দায়টা দিলেন অথবা জামাতের পক্ষ থেকে দিলেন, কিন্তু আমরা একটা জায়গায় ভুলে গিয়েছি, এই অভ্যুত্থান কিন্তু এনসিপিও করে নাই, বিএনপিও করে নাই, জামাতও করে নাই, অভ্যুত্থান করেছে জনগণ। তো সেই জনগণ তো শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যেই মিলেমিশে নাই, রাজনৈতিক দলগুলোর ইস্তিহার, তাদের এজেন্ডা, তাদের গঠনতন্ত্রের বাইরের যে জনগণ, সেই জনগণের কথা কি আমরা এখন মনে রাখছি না? এখন আপনি আবার বলবেন যে আপনি এনসিপির কথা। আমাদের এটা হলো যে আমাদের যখন এই দলীয় গণ্ডির বাইরে গিয়ে বৃহত্তর জনগণের আকাঙ্ক্ষা কী ছিল, সেই জায়গায় আমরা যখন কানেক্ট করতে পারবো, তখন আমরা বলতে পারবো যে নতুন বাংলাদেশ আসলে অ্যাকচুয়ালি কী, আকাঙ্ক্ষাটা কী ছিল। আমি জুলাই সনদের কথা কিংবা এই সময়ে কি হয়েছে, আমিন ভাইয়ের ব্যাপারে আমি একটু বলবো। আমিন ভাইয়ের যেই বিশ্লেষণটা, আমিন ভাইয়ের বিশ্লেষণে আমিও একজন ভক্ত, ওনার লেখালেখি এবং আলাপ আলোচনা, কিন্তু একটা জায়গায় উনি খুবই আপনার মাইক্রো পার্সপেক্টিভে ঢুকে গিয়েছেন। অভ্যুত্থান পরে রাষ্ট্রটা, আপনি যদি বলেন যে ইকোনমি, আপনি দেখেন যে আপনার ব্যাংকিং সেক্টর কলাপস করেছে, আপনার এখানে শেয়ার মার্কেট বলে কিছু ছিল না, ক্যাপিটাল মার্কেট একদম নাই হয়ে গিয়েছে। আপনার ব্যাংকে হাসিনা থাকা অবস্থায় আপনার ব্যাংকগুলো, আপনি মনে আছে আপনার যে 1 নভেম্বর মাসে
3টা ভুয়া এনআইডি কার্ড দিয়ে 2500 কোটি টাকা উঠিয়ে নিয়ে গিয়েছে ইসলামী ব্যাংক থেকে। প্রথম আলো যেটা শিরোনাম করেছে ব্ল্যাক নভেম্বর। এই ধরনের ঘটনার পর যেখানে পুরো আর্থিক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, যে ব্যাংকগুলোকে কিভাবে আপনার এটা ডিসলভ করবে সেই নিয়ে আলাপ আলোচনা চলছিল, সেই জায়গায় এই অর্থ খাতকে আপনার ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে টেনে একটা ম্যানেজেবল জায়গায় নিয়ে এসেছে। একটা ব্যাংকও কলাপস করে না, একটা আর্থিক প্রতিষ্ঠান কলাপস করে নাই। এখানে আপনার কিন্তু আমরা দেখেছি অনেকগুলো ব্যাংক তো একীভূত করতে হয়েছে, না, সেখান থেকে তো এটা আমরা তো ঘুরে process। দাঁড়াতেও পারি না, 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 এইটাই ঘুরে দাঁড়ানো। আপনি কি বলেন ঘুরে দাঁড়াতে পারে না? আপনি এখানে আমানতকারীরা ব্যাংকে যাবে, যেটা আপনার এখনো ওয়েস্টে যেটা হয়, আমানতকারীরা কিন্তু চেক দিলে সেটি ক্যাশ হয় না, এখনো হয় না। কিন্তু কিন্তু স্বাভাবিক দেখেন, হয়নি। এইটা তো আমানতকারীরা, আপনি দেখেন আমরা 2011 সালের শেয়ার মার্কেটের যে ক্রাঞ্চ হয়েছিল এই সালমান এফ রহমানের হাত ধরে, 96 তো একই ব্যক্তির হাত ধরে হয়েছিল। 11 সালে কিন্তু বাংলাদেশের শত শত বিনিয়োগকারী আত্মহত্যা করেছে আপনার সেই ক্রাশের পর ইনফ্যাক্ট থেকে। শেয়ার বাজারে কিন্তু একটা সিন্ডিকেট, আমরা হয়তো ভবিষ্যতেও সেই সিন্ডিকেটের সিন্ডিকেটের সাথে কবলেই ঢাকা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা যুক্ত হয়ে গিয়েছে, অধ্যাপকদের আপনার পজিশন চেঞ্জ হয়েছে, কিন্তু এখনো কিন্তু আবার নতুনভাবে যাচ্ছে। কিন্তু আমাদের মূল জায়গাটা হলো যে এই যে আপনার এই ইন্টারিম সময়টা, আপনি সময়টাকে কিভাবে দেখবেন? যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের হাত ধরে এখন একটা নির্বাচন হচ্ছে, আমরা সবাই প্রত্যাশা করছি যে আসলে এই নির্বাচনটা একটা আপনার সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং আপনার বিশ্বাসযোগ্য নির্বাচন হবে, ক্রেডিবল নির্বাচন হবে। সেই জায়গায় আমাদের কি এই কিন্তু আমিন সময়টা, ভাই এই প্রত্যাশার জায়গায় একটু সন্দেহ করছেন। না না, আমি সংশয়ের জায়গাটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে সতর্কতা হিসেবে। মানে আপনার মধ্যে সংশয় আছে তাহলে? না, আমার মধ্যে কোনো সংশয় নাই। আমি যদি এখন মনে করি যে 80 ঘন্টা পরের যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে সংশয় এখনো আছে, তাহলে আমি বাংলাদেশ রাষ্ট্র না, নির্বাচন নিয়ে সংশয় নেই, মানে কিন্তু নির্বাচনের যে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য শব্দটি বলেছেন না। আমাদের দেখেন, একটা বিষয় হলো যে আপনি 4টা নির্বাচন প্রশ্নবিদ্ধ, একটা নির্বাচন একটু কম প্রশ্নবিদ্ধ, কিন্তু আমরা গভীরভাবে বিশ্লেষণ করলে দেখব সেখানেও এক ধরনের ষড়যন্ত্র ছিল। এরপরের 3টা নির্বাচন আদতে কোনো নির্বাচন নয়। কারণ এই একটা বড় আপনার মানে জেনারেশন গ্যাপ হয়ে গেছে নির্বাচনে। তারপরে যে প্রথম নির্বাচনে আপনি একদম সব পেয়ে যাবেন সেটা আমরা মনে করি না। তার মানে সবটা পাচ্ছি না এই নির্বাচনে। প্রথম নির্বাচনে আমরা আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছ থেকে গ্রাউন্ড স্টোনটা রচিত মানে এই নির্বাচনের মাধ্যমে আমরা আসলে সবটুকু প্রত্যাশা পূরণ হবে না, বা সবটুকু ফেয়ার নাও হতে পারে, মানে সবটা প্রত্যাশা সব ফেয়ার না হতে পারে সেটা না। আমি দেখেন বারবার আমি নেতিবাচকতা অ্যাভয়েড করতে চাচ্ছি। আমিও ইতিবাচক বলছি, আমি চাচ্ছি আমাদের প্রাপ্তিযোগ কিছু হবে, তবে যতটা প্রত্যাশা করি ততটা হয়তো নাও পেতে পারি। বড় যাত্রার সূচনা হিসেবে এই নির্বাচন আলাউদ্দিন হবে মোহাম্মদ, আমি মনে করছি। আমরা আবারও শুনবো আপনার কাছ থেকে। ছোট্ট একটি বিরতি নিতে যাচ্ছি দর্শক। আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম আলাউদ্দিন মোহাম্মদের কাছ থেকে। আমিনুল রশিদ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। একটা পয়েন্ট আমি একটু জাস্ট ছোট্ট যোগ করি যে ব্যাংক কলাপস করে নাই, অর্থনীতি একটা স্টেবল জায়গায় আছে, এটা উনি দাবি করছেন, এটাও ঠিক। ধরেন যে একটা দেশের অর্থনীতি কেমন আছে এটা বোঝার জন্য সবচেয়ে ভালো হলো যে বাজারে যাওয়া। তা আপনি বাজারে যান, আমি বাজারে কিন্তু গত 1.5 বছরে খুব অস্বস্তিকর পরিস্থিতি ওরকম হয় না নিত্যপণ্যের বাজারে। কিন্তু স্বর্ণের দাম কিন্তু 2.5 লাখ। আমি তো স্বর্ণ কিনি না, আমার দরকার নাই। এটার উপরে অর্থনীতি নির্ভর করে, কিন্তু স্বর্ণের ভরি 5 লাখ টাকা হলেও আমার কিছু যায় আসে না, কারণ আমি স্বর্ণ কিনি। কিন্তু আমার যায় আসে যদি চালের কেজি 120 টাকা হয়, আমার গায়ে যায় আসে যদি একটা বাঁধাকপি আমাকে যদি 100 টাকায় কিনতে হয়। কিন্তু গত 1-1.5 বছরে আমার অন্তত মনে হয়েছে জ্বালানি সেক্টরটা ছাড়া, না আমার বাসায় গ্যাস থাকে না, আমার খরচ বেড়েছে ইলেকট্রিসিটিতে, যেহেতু গ্যাস থাকে না ফলে আমাকে ইন্ডাকশন চুলা কিনতে হয়েছে, ওভেন কিনতে হয়েছে, এখন আমাকে বিকল্প উপায়ে রান্না করতে হয়। আমি 1080 টাকা গ্যাসের বিলও দেই, আবার ইলেকট্রিক বিল আমার ডাবল হয়। এখন আমার খরচ এখানে বেড়েছে, কিন্তু বাজারে নিত্যপণ্যের বাজারে গিয়ে মাছ মাংস বা সবজির দাম অনেক বেড়েছে, এটা আমি এটা বলবো না। এই জায়গাটা সরকারের সাফল্য আছে যে অন্তত না, এখানে দুইটা সরকার সাফল্য হচ্ছে। বড় কথা উৎপাদন, যখন কৃষি উৎপাদন যখন ভালো হয় তখন দাম এমনিতেই কম হয়, কারণ কাঁচামাল কৃষক তো ঘরে রাখতে পারবে না। ফুলকপির যখন বাম্পার ফলন হয় ওটার দাম 10 টাকাই হবে। তো ফলে এইটা একটা বড় সাকসেস সরকারের, যে অন্তত নিত্যপণ্যের বাজার গত 1.5 বছরে আমরা যেরকম আশঙ্কা করেছিলাম যে অভ্যুত্থানের পরে, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে যে একটা নির্দলীয় সরকার এলো, এই অভ্যুত্থানের পরে নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে যায়, এরকম ন্যারেটিভ আমরা শুরুর দিকে শুনতাম যে এই সরকার টিকবে না, বাজার অস্থির হয়ে যাবে। কিন্তু দেখলাম যে না, বাজারটা ওই লেভেলে অস্থির হয় না। যে ঘটনাটা ঘটেছে, যেটা আলাউদ্দিন ভাই আনলেন না, ব্যাংক কলাপস করে নাই, ব্যাংকগুলো একীভূতকরণ হয়েছে, কিন্তু এই আমার সামনে বাংলাদেশ প্রতিদিনের একটি সংবাদ শিরোনাম 26শে জানুয়ারির ভেরি রিসেন্ট খবর,
এই সময়ের মধ্যে 327টা কারখানা বন্ধ হয়েছে, কর্মহীন 1.5 লক্ষাধিক শ্রমিক। গাজীপুর। এটা শুধু একটা সেক্টর। গাজীপুর এখন এরকম অসংখ্য সেক্টর, আমি যেই সেক্টরে কাজ করি, আমাদের সেক্টরে কত লোক বেকার হয়েছে, কত লোকের চাকরি অনিশ্চিত হয়েছে, কত লক্ষ মানুষের আয় কমেছে। ধরেন নিত্যপণ্যের বাজার স্টেবল আছে, জিনিসপত্রের দাম বাড়ে নাই, কিন্তু যে লোকটা আয় কমে গেছে ওর কাছে তো ওইটা অনেক বেশি। ধরেন ফুলকপির দাম 20 টাকা পিস, পণ্যের মূল্য কমে গেল, কিন্তু আমার তো বেতন বন্ধ আমার হয়ে তো গেল। বেতন কমলো, আমার ইনকাম কমলো, আমি তো 1 টাকা কেজি হলেও কিনতে পারছি না। ফলে অর্থনীতিকে আমার ধরেন শেয়ার বাজার এখন ধরে নিচ্ছে স্টেবল, ব্যাংকিং সেক্টর ভালো, এটা একটা দিক। কিন্তু অন্য দিক হলো আমি তো অর্থনীতিকে দেখবো আমার জায়গা থেকে, আমি বাজারে গিয়ে আমার মন খারাপ হয় কিনা, আমি একটা জিনিস কিনতে গিয়ে আমার মন খারাপ হলো কিনা, কিনতে পারলাম কিনা, এবং একটা দেশের অর্থনীতি কেমন সেটা বুঝতে হবে ওই রাষ্ট্রের, ওই সমাজের সবচেয়ে কম ইনকাম করে যে লোকটা, সেই লোকটা তার প্রয়োজনীয় পণ্যটা কিনতে পারছে কিনা। সাধ্যের মধ্যে যদি সে পারে, তার স্বর্ণ কেনার দরকার নেই, কিন্তু সে চাল ডাল তেল নুন কিনতে পারছে কিনা। অর্থাৎ রাষ্ট্রের সবচেয়ে কম ইনকাম করা লোকটাও যদি বাজারে গিয়ে তার নিত্য পণ্যটা কিনতে পারে, তাহলে বুঝতে হবে অর্থনীতি ঠিক আছে। সেই ঠিকটা আছে কিনা। যেই লোকগুলো বেকার হলো, যেই লোকগুলোর চাকরি হারালো, যেই লোকগুলোর ইনকাম কমলো, সেই লোকগুলোর চোখ দিয়ে আপনি অর্থনীতিতে দেখেন, তার কাছে এই যে 5টা ব্যাংক আপনি এক করে দিলেন, কিছু যায় না, কারণ ওই 5টা ব্যাংকে তার পয়সা নাই। এই 5টা ব্যাংক এক করার ফলে সুবিধা হয়েছে কার? আমার এক ঘনিষ্ঠ লোকের ইউনিয়ন ব্যাংকে অনেকগুলো টাকা ছিল, তো আমার সঙ্গে প্রায় ফোন করতেন, ভাই টাকা কি করে পাবো। ওনার এখন একটা স্বস্তি হয়েছে, যেন ইউনিয়ন ব্যাংক ওই 5টা ব্যাংকের সঙ্গে মার্জ করেছে, উনি হ্যাপি। কিন্তু যে লোকটা একদম প্রান্তিক, তার কাছে ইউনিয়ন ব্যাংক এক হলো কি না হলো কিছু যায় আসে না, ওনার জন্য ম্যাটার করে যে বাজারটা স্টেবল আছে কিনা, ওনার ইনকামটা আছে কিনা। ফলে ওই জায়গা থেকে আমি ইকোনমিটা দেখি আসলে। জি, আলাউদ্দিন মোহাম্মদ একই জায়গায়। না, একই জায়গায় হলে আমি আমিন আল রশিদ ভাইয়ের সাথে আবারও দ্বিমত করছি। প্রথমত এই অভ্যুত্থানের পরের যে বাস্তবতা, এটা হলো আপনার একটা হিলিংয়ের সময়। আপনি যে প্রত্যাশাগুলো করছেন, যে বিষয়গুলোতে আপনার আনএমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া কিংবা আপনার এখানে রিয়েল ওয়েজ কমে যাওয়া, আরও অনেকগুলো জায়গা ইন্ডিকেটরগুলো হয়তো বা দুর্বল পারফর্ম করছে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই সময়টা আসলে দুর্বল পারফর্ম করারও সময় ছিল না। আপনি এখন মেডিসিন নিচ্ছেন, কেমন নিচ্ছেন, আপনার চুল পড়ার কথা, আপনার শরীর দুর্বল হওয়ার কথা, আপনি এটা শেষ হওয়ার পর তখন কী হবে সেটা হলো মূল বিষয়। হ্যাঁ, এই সময়ও বাঁচতে হবে আপনাকে, এটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে আমি ডেফিনেটলি সরকারের এই শেষ মুহূর্তে এসে গুণকীর্তন করে আমার কোনো, সেখানে তো আমরা একটি জায়গায় তো সরকার প্রশংসা পাই না, একটা জায়গা মূল্য এই সরকার নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। না, আমি মোটা দাগে যে এই বিষয়টাকে অ্যাড্রেস করতে চাই, যে বাংলাদেশের ক্রান্তিকালে শুধুমাত্র এখন না, আপনি যদি 90-এর গণঅভ্যুত্থানের পর আপনার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মতো একজন ব্যক্তিত্ব, একটা টিম নিয়ে বাংলাদেশে ওই সময়টা ট্রানজিশন ঘটিয়েছেন। আপনার 1/11-এর সময় একটা টিম এসেছিলেন, হ্যাঁ, তাদের পারফরমেন্স হয়তো বা বিভিন্ন কারণে আপনারা অন্যভাবে বিবেচনা করতে পারেন, বাট বিষয়টা হলো যে যখন রাষ্ট্রের একটা স্তম্ভ ফেল করে, একটা সেটেলমেন্ট ফেল করে কোনো না কোনো কারণে, তখন কিন্তু আপনার একটা তড়িৎ আর একটা সেকশন রেডি রাখতে হয়। তো এই ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনটা কী করলো, এটার প্রতি যদি আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি এবং তাদের ভালো কাজগুলো যদি আমরা তুলে ধরতে পারি, একই সাথে উইকনেস কোথায় ছিল, কেন ছিল, সেই বিষয়গুলো যদি আমরা পর্যবেক্ষণ করতে পারি, সেটি তো ইন্টারিম ভবিষ্যতে কখনো যদি আপনার এই ধরনের সিচুয়েশন আসে, আমাদের তখন আপনি ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা ভালো করতে পারবো। আলাউদ্দিন মোহাম্মদ, এই অন্তর্বর্তীকালীন সরকার তো আমরা ধরেই নিলাম যে সফলভাবে শেষ করছেন 80 ঘন্টা পর যে নির্বাচন, কিন্তু 80 ঘন্টা পরে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোই কিন্তু প্রতিদ্বন্দ্বী শক্তি ভোটের মাঠে, কিন্তু আপনাদের এক দল আরেক দলের যেভাবে আক্রমণ করছেন এবং দালাল টালাল অনেক কিছু বিদেশি চর এইভাবে নানান ধরনের উপমায় উপমিত করছেন, এটি আসলে নতুন বাংলাদেশে কাম্য? কেমন হবে সেই বাংলাদেশ? কেউ না কেউ তো হেরে যাবে, তো যারা হেরে যাবে তারা কি হারিয়ে যাবে? না, আমার মনে হয় অ্যাটিটিউড দেখে কিন্তু তাই মনে হচ্ছে। আমার মনে হয় নির্বাচনী বিতর্কে বাংলাদেশ, আবারও বলছি যে এখানে প্রতিযোগিতার ধরনটা কি হবে না, যেমন আমি যদি কোড করি একটি কথা, যেমন জামাত ইসলামের আমির তিনি বলেছেন রাখ তোর ফ্যামিলি কার্ড। এই যে শব্দ চয়ন রাজনীতিতে, এই ধরনের শব্দ কিন্তু এর আগেও ছিল, এর চেয়েও অশ্লীল ছিল, কিন্তু পরিবর্তিত বাংলাদেশে বা জুলাই গণ অভ্যুত্থানের পরের যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে এরকম শব্দ কি কাম্য কিনা এবং এর গতিগন্তব্য কোথায়? এখানে এই যে আপনার বাংলা ভাষায় যেহেতু সম্বোধনের ক্ষেত্রে এখানে আপনার হায়ারার্কি আছে, অবশ্যই সবারই উচিত যার যার শিষ্টাচার মেনে চলা। একই সাথে আবার এটাও বুঝতে হবে, ধরেন আপনি বাংলাদেশের নতুন বাস্তবতায় একটা যে বড় অংশ গত 15 বছর 17 বছর রাজনীতি করেছে এখানে, তাদেরকে আপনি এক কথায় ধরেন, আপনি যেই কথাটা হয়তো বা ছাত্র সংগঠনের একজন নেতানেত্রী বলতে পারে,
আবার দলীয় প্রধানের জায়গা থেকে যখন সুপ্ত গুপ্ত বলে আপনার সামহাও ঠাট্টা মশকরা করা হয়, এই বিষয়গুলো কিন্তু আপনার মানে এটা হলো যে ওয়ান সাইডেড না, কিন্তু ডেফিনেটলি জামাত দুই ইভেন পক্ষই আজকে বলছে, আমি দুই পক্ষের কথাই বলছি। আরেকটা বিষয় বলেন, ধরেন আপনার এই জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যে ঘটনাটা ঘটেছে, আজকে দেখলাম যে কিছু নারী নেত্রী তারা মামলা পর্যন্ত গিয়েছে, না, নির্বাচন কমিশনে তারা নির্বাচন কমিশনে তো প্রার্থিতা মামলা বাতিলের বলতে আবেদন করেছেন। অভিযোগ করেছে। একটা বিষয় দেখেন, আপনার কি মনে আছে যে আপনার এই যখন আপনার ব্যারিস্টার মইনুল ইসলাম তিনি টক শোতে, এরকম একটা টক শোতে বলছে, মানে উনি অনলাইনে যুক্ত ছিলেন, তো উনি বলছিলেন যে আমি আপনাকে চরিত্রহীন বলতে চাই, উনি কিন্তু বলতে চাই না, হ্যাঁ, সেটার জন্য আপনি সেই মাসুদা ভাট্টি এবং তার যে নারী নেতৃত্বের যে আস্ফালন দেখেছি আমরা। দেখেন বাংলাদেশে মানে আজকের বাস্তবতার ওই আমি যদি বাস্তবতা কি আপনাকে একই? না বাস্তবতা না, আমি যদি আজকে ধরেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না, অনেক সময় গালি দিয়ে ফেলে, একটু পরে যখন মনে করে যে না আমার মাথায় জিন ভর করছিল, এটা আমি বলি নাই, তখন কিন্তু আর আলোচনা এরকম থেমে যায়। কিন্তু আচ্ছা। আপনি ধরেন যদি মনে মানে করেন বর্তমান বাস্তবতা ওরকম, না স্বামী স্ত্রীর আপনার ঝগড়ার আপনি মতো। যদি কোনো কিছুকে যদি মনে ওন না করেন, হ্যাঁ, যে কোনো কারণে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে অথবা হ্যাক হয়নি, কিন্তু আপনি এটাকে ওন করছেন না, ওন না করার পর এটাকে নিয়ে আপনার জলঘোলা করে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাওয়া, এটা তো শিষ্টাচার না। এবং এই বিষয়টা মনে হয় এটা রাজনৈতিক সংস্কার আমাদের মানে বারবার ফিরে যেতে হয়। আমরা আসলে শিখেছি খারাপ জিনিস, আমাদেরকে অনেক কিছু এখন আনলার্ন করতে হবে, আনলার্ন করে মস্তিষ্ক ক্লিয়ার করে নতুন করে শিখতে হবে। এবং সেই শিক্ষার ক্ষেত্রে আমরা মনে করি যে যেই গণ-অভ্যুত্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণ আছে, তাদের কাছে রাজনৈতিক দলগুলোর যাওয়া উচিত, আমাদের মিডিয়ার যাওয়া উচিত, রাজনৈতিক দলের কথা বলছি না, এনসিপির কথা বলছি না, এবং তাদের কাছে গেলে ভবিষ্যৎ বাংলাদেশ সুরক্ষিত থাকবে, সেই জায়গাটা আমাদের অ্যাপিলটা থাকা উচিত। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছ থেকে আরও শুনবো, আপনাদের দুজনের কাছ থেকেই শুনবো। আরও একটি ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম এনসিপি নেতা আলাউদ্দিন মোহাম্মদের কাছ থেকে। আমিনুল রশিদ, আপনার কাছ থেকে শুনতে চাই। না, আমি একটা পয়েন্ট একটু শুধু যোগ করি যে গুপ্ত, এই যে রাজনীতিতে গুপ্ত, এটা তো গুপ্ত এবং সুপ্ত দুটি শব্দ। গুপ্ত তো আর নতুন কিছু না। এটা 5 আগস্টের পরে আমরা দেখেছি যে একটি দলের নেতারা আরেকটি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলের ভেতরে থেকে, তাদের পকেটে থেকে কিভাবে বছরের পর বছর পলিটিক্স করেছে, এবং 5 আগস্টের পরে ওনারা স্বরূপে আবির্ভূত হলেন। তো এটা তো দেখেছে, এটাকে অনেকে মুনাফিকি বলেন, অনেক শব্দরব্দ দেন, কিন্তু না, তার মানে এটি নিয়ে তাদের আবার ব্যাখ্যাও আছে। তারা বলেছে এটা তো কৌশল। হ্যাঁ, কৌশল মানে মুনাফিকিও এক ধরনের কৌশল। তো এখন যদি মুনাফিকে কৌশল হয় তাহলে কৌশল, অসুবিধা নাই। তো আমি বলছি যে গুপ্ত ব্যাপারটা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু না। ফলে কোনো রাজনৈতিক নেতা যদি নির্বাচনী জনসভায় কোনো একটি দলকে ইঙ্গিত করে গুপ্ত বলেন, এটা আমি তো অন্যায় কিছু দেখি না, কারণ এটা গুপ্ত, তারা তো গুপ্তই, এখন না সুপ্ত হয়েছেন। দ্বিতীয় হলো যে প্রসঙ্গটা আপনি টানলেন যে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টে একটি এক্স হ্যান্ডেলে একটি স্ট্যাটাসের ভিত্তি করে একটা ব্যাপক তোলপাড় হলো। আজকে কয়েকজন নারী নেত্রী ওনারা ইলেকশন কমিশনে গিয়ে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়েছেন। আমিও আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে একমত যে আমি নিজেও ওটা যেদিন ঘটনাটা ঘটলো ওই দিন আমি পড়ার পরে আমার মাথায় প্রথমে স্ট্রাইক করলো যে এই ভাষায় জামায়াতের আমির কি আসলে লিখতে পারেন। ধরে নিচ্ছি ওইখানে নারীদের সম্পর্কে যেই বাজে কথাগুলো লেখা, এটা ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে জামাত এটাকে ওন করলে এটা লেখার কথা না। ফলে আমি প্রথমেই এটা ফেসবুকে আমি লিখেছিলাম যে এটা আমার সন্দেহই হচ্ছে এটা হয় ফেক অথবা অ্যাকাউন্ট হ্যাক। কারণ যদি একটা লোক, ধরেন আমি খুব খারাপ লোক, কিন্তু আমি তো খারাপটা প্রকাশ করবো না, আমি তো যত্রতত্র গালি দিয়ে পারবো না। আমার কাছে মনে হয়েছে জিনিসটা হয় ফেক অথবা এটাকে মানে কি বলে আইডি হ্যাক। কিন্তু এর উপরে ভিত্তি করে যখন আমরা ওরা ওন করে নাই, যেহেতু ওন করে নাই, তারা বলেছে এটা হ্যাক বা আমি এটা ওন করি না, তারপরে এটা নিয়ে এত জল খোলা করবার আমার মনে হয় না প্রয়োজন ছিল। জাস্ট ছোট্ট করে এক বাক্যে বা দুই বাক্যে যদি বলেন, অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ আমরা আছি, আলাউদ্দিন মোহাম্মদ বললেন, এবং নির্বাচনের পরে, এই ত্রয়োদশ নির্বাচনের পরে আমরা কি একটা বেটার বাংলাদেশে চলে যাবো তো নাকি? না, একটা ছোট গল্প শুনেছিলাম, সেটা বলা যেতে পারে। আমি 1 মিনিটে যদি বলি যে এক ভদ্রলোক বইমেলায় গেছেন, তো ঘুরছেন, তো বন্ধুর সঙ্গে দেখা, তো দেখছে যে হাতে তার বাদাম, তো বলছে তোর হাতে বাদাম, বইমেলায় আসছো, বই কই? তো বলছে তুই তো চিড়িয়াখানায় যাও, বাঘ কেন? তো ধরেন এরকম হয় যে আপনি অভ্যুত্থানে আপনি যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। আপনি কিভাবে অভ্যুত্থানটাকে দেখেন। আলাউদ্দিন ভাইয়ের কাছে অভ্যুত্থানের পরে 5 আগস্টের পর থেকে নতুন বাংলাদেশ, আমার কাছে 5 আগস্টের পর থেকে নতুন বাংলাদেশ, মানে বাঘ কেনার মতো অবস্থা। রাইট। জি, আলাউদ্দিন মোহাম্মদ, একেবারে ছোট করে আমরা শেষ দিকে। না, শেষ দিকে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে যে পার্সপেক্টিভ ভিন্ন থাকতে পারে, বাট একটা বিষয় আমাদেরকে
সবাই মনে হয় এক জায়গায় একমত যে আমরা 5 আগস্টের পূর্বের বাংলাদেশে ফিরে যেতে চাই না। এটা যদি পুরাতন বাংলাদেশ হয়েও থাকে 5 আগস্টের পর, আমরা অবশ্যই 5 আগস্টের পূর্বে তো ফিরে যেতে চাই না। হ্যাঁ, সেটি তো আমরা প্রত্যাশা করি। যেই নির্যাতন নিপীড়ন বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে, শুধু বাংলাদেশের মানুষ না, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, প্রতিষ্ঠিত রাজনৈতিক গোটা দল, বাংলাদেশ, হ্যাঁ, গোটা সেটা বাংলাদেশ বাংলাদেশ সাফার করেছে। যদি বলেন যে মানুষ ধরেন ছাড়াও প্রাণ প্রকৃতিও সাফার এখন করেছে। এখন যেই রাজনৈতিক দল একে অপরকে সামহাও প্রতিপক্ষ হিসেবে ঘায়েল করছে এবং তাদের ন্যারেটিভকে ধ্বংস করে দিচ্ছে, হ্যাঁ, দুই দলই ধরেন, এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে একটা দল ধান খেতে ঘুমিয়েছে, আর একটা দল হয়তো বা গুপ্ত সুপ্ত হয়ে আপনার রাজনীতির সাথে মিশেছিল, কিন্তু দুইটা দলই কিন্তু এখানে আপনার এই ফেসিজমের করাল গ্রাসের মধ্যে মানে ছিল। একটা কিন্তু আইডেন্টিটি স্বীকার করে, আর একটা মানে না, গোপন আমার হয়ে গেল। আমার মনে হয় এখানে মানে আপনি দুটোকেই সাফারিংস না, হিসেবে না, দেখছেন। অবশ্যই দুটাকে সাফারিংস হিসেবে দেখছি, এবং যেহেতু আপনার দুইটা দলই মজলুম, এটা নিয়ে আসলে কোনো সংশয় থাকার কথা না। যে কিন্তু কোনো পরিচয় গোপন করে মানে পরিচয় শত্রু শিবিরে মিশে যাওয়া এটি মজলুম হয় কিনা মিশে গিয়ে তো আমার কাছে একটু না, না, কনফিউশন আছে। মিশে গিয়ে ওরা যেই কাজটা করেছে, আপনার ওই দেখেন, কাজটা তো হেলমেট লিগ না 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 হয়েছে না তো। না, এটা না, এটা না, এখানে সেই একটা দায় বিষয় তো নিতে দেখেন। হবে তাহলে। এখানে আপনার ফিলোসফিতে দুটোই আছে যে এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। এখন কথা হলো যে ওদের উদ্দেশ্যটা কি ছিল, ওরা শেষ পর্যন্ত যে জুলাই গণঅভ্যুত্থানের পূর্ব পর্যন্ত যেই পরিচয় ছিল ধরেন, এখন ওই পরিচয় থেকে যদি কেউ অন্যায় করে থাকে অবশ্যই সেটা শাস্তি পাবে। আমরা সেটা তো নিয়ে হলে হবে। দেখেছি, গণরুমে কিন্তু দেখেন পিটিয়ে হত্যা করতে দেখেছি, আবরার ফাহাদকে এই- পিটিয়ে হত্যা করতেও তো দেখেছি। সেগুলো কারা করেছে? সেগুলোর দায় দেখেন, আপনি আমি কিন্তু- গুপ্ত হয়ে ওই পরিচয়ে যদি তখন বিলং করেন, তাহলে এই অন্যায় এবং হত্যাকাণ্ডের দায়ও তো আপনাকে নিতে হবে, আংশিক নিতে হবে। আমি তো এটা মানে অবশ্যই সেই জায়গাটার স্কোপ রেখেছি, কিন্তু আমার জায়গাটা হলো যে এখন আমরা আসলে এই ভাতৃঘাতী অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের দলগুলোর মধ্যকার সংঘাত থেকে, এই আপনার ন্যারেটিভের কাজিয়ে থেকে আসলে আউটপুটটা কি, আমাদের একটা বেটার বাংলাদেশ বানাতে হবে। ফলটা কি, আমাদের মনে হয় যে এই জায়গায় চিন্তা করতে হবে। এবং আমার মনে হয় যে আপনি যেটা ওই যেমন গুপ্ত সুপ্তের জায়গায় কিন্তু আমি কিন্তু অপরাধ হিসেবে বলি না, আমি বলছি যে পাল্টাপাল্টি, যেহেতু আপনার এক পক্ষটা মানে অভিযোগ অপপ্রচারণ পাল্টা করলেন, অভিযোগ। হ্যাঁ, এই জায়গাটা মনে হয় সবাই যদি দায়িত্বশীল হয়, আমি বিশ্বাস করি এটি বন্ধ করা উচিত। 80 ঘন্টার পর থেকে মানুষ আরো বেশি দায়িত্বশীল হবে, দলগুলো দায়িত্বশীল হবে। জি, ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ, ধন্যবাদ আমিন আল রশিদ, আপনাদের দুজনকেই। আর কাবিল, প্রশ্নগুলো সহজ। আজকের মতো এখানে শেষ করছি। দর্শক, অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।